যারা এবছর গ্র্যাজুয়েশনে ভর্তি হতে চলেছে পলিটিক্যাল সায়েন্স অনার্স নিয়ে, বা এখন বলা ভালো মেজর, বা যারা পাশে রয়েছে পলিটিক্যাল সায়েন্স, তো তাদের জন্য আমরা আলোচনা করব যে কিভাবে আমাদের সিলেবাসের ডিস্ট্রিবিউশনটা রয়েছে, সেখানে পলিটিক্যাল সায়েন্সের কোন কোন টপিকগুলো আমাদেরকে পড়তে হয় বা কিভাবে পড়তে হয়, সেই জায়গাগুলো আজকে আমরা আলোচনা করব। আজকে আমি দুটো পার্টেই আলোচনাটা করব। একটা পার্ট হচ্ছে যেখানে আমরা আলোচনা করতে চলেছি যে কি কি টপিক থাকে, কোন কোন সিলেবাসের জায়গাগুলো আমাদের রয়েছে, আর 2 নম্বর আলোচনার জায়গা যেটা রাখছি সেটা হচ্ছে কিভাবে আমরা পড়তে পারি, কিভাবে পড়লে আমরা জিনিসগুলো টোটালটাই কভার করতে পারবো। এই জায়গা দুটো আজকে আমরা আলোচনা করছি। প্রথমত যে আমাদের কি কি টপিক এখানে পড়তে হয়, প্রথমত বলে রাখি, প্রথমে আমাদের পলিটিক্যাল থিওরি পড়তে হয়। পলিটিক্যাল থিওরির দুটো দিক আছে, একটা হচ্ছে কনসেপ্টস, অন্যটি আইডিওলজি বা অ্যাপ্রোচেস বলা যেতে পারে। কনসেপ্ট কি? কনসেপ্ট বলতে ধারণা, অর্থাৎ কিছু কিছু জায়গা রয়েছে যার ধারণা আমাদেরকে জানতে হয়, যেমন রাষ্ট্র সম্পর্কে অর্থাৎ স্টেট, সার্বভৌমিকতা বা সভেরিয়েন্টি, তার সঙ্গে সঙ্গে লিবার্টি, ইকুয়ালিটি অর্থাৎ স্বাধীনতা, সাম্য, জাস্টিস মানে ন্যায়, এই ধরনের যে কনসেপ্টগুলো রয়েছে, সিটিজেনশিপ নাগরিকত্ব বা নাগরিকতা, এই জায়গাগুলো আমাদেরকে খুব ভালো করে পড়তে হয়। কনসেপ্টগুলো অর্থাৎ কনসেপ্টগুলোকে ভালো করে জানতে গেলে, ক্লিয়ার করতে গেলে আমাদেরকে কিন্তু এই জায়গাগুলো ভালো করে পড়তে হবে। দ্বিতীয়ত অর্থাৎ এর অ্যাপ্রোচেসগুলো কেমন হয় পলিটিক্যাল থিওরির, অনেক সময় অনেক সিলেবাসে বা ইউনিভার্সিটির বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাবো যে পলিটিক্যাল থিওরি 2 পার্ট 2 বলে এরকম লেখা থাকে। তো সেই জায়গাটায় কিন্তু আমরা বিভিন্ন অ্যাপ্রোচেসগুলো পড়তে হয় পলিটিক্যাল সায়েন্সের। কীরকম সেই অ্যাপ্রোচেসগুলো? যেমন আমরা বলতে পারি নর্মেটিভ অ্যাপ্রোচ পলিটিক্যাল সায়েন্সের, অর্থাৎ নীতিমানবাচক যে দৃষ্টিভঙ্গি, আদর্শবাদ, আইডিয়াল থিওরি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আর কি মার্ক্সবাদী থিওরি অর্থাৎ মার্ক্সবাদী তত্ত্ব পড়তে হয়, এছাড়াও উদারনীতিবাদ পড়তে হয়, সমাজতন্ত্রবাদ পড়তে হয়। তো এই বিভিন্ন থিওরিগুলো কিন্তু আমাদের এখানে পড়তে হবে, অর্থাৎ এই দিকটা গেল পলিটিক্যাল থিওরির জায়গা বা আইডিওলজিসের জায়গা। এছাড়া কি পড়তে হয়? ওয়েস্টার্ন পলিটিক্যাল থট, অনেকে বলে থাকেন WPT শর্ট ফর্ম হিসেবে, ওয়েস্টার্ন পলিটিক্যাল থট অর্থাৎ পশ্চিমী রাষ্ট্রচিন্তা। পশ্চিমী রাষ্ট্রচিন্তার মধ্যে কাদের নাম আসছে? প্রথমেই চলে আসছে প্লেটো, দ্বিতীয়ত অ্যারিস্টটল, মধ্যযুগ হলে অ্যাকুইনাস, অগাস্টাইন, এই জায়গাগুলো আসবে। এছাড়াও আধুনিক যুগে আসছে ম্যাকিয়াভেলি, হবস, লক, রুশো, হেগেল, কান্ট, গ্রিন, জন স্টুয়ার্ট মিল, এই ধরনের যারা তাত্ত্বিক ছিলেন, পশ্চিমী তাত্ত্বিক, তাদের চিন্তাধারা, সেই সময়কার চিন্তাধারাগুলো আমাদেরকে পড়তে হয়। এখনকার রাজনীতির সঙ্গে কতটা প্রাসঙ্গিক সেই জায়গাটা আমাদের পলিটিক্যাল থিওরির জায়গায় বা থটের জায়গাতে পড়াতে হয় বা পড়তে হয়। এছাড়া আমাদের পড়তে হয় ইন্ডিয়ান পলিটিক্যাল থট, অনেকে বলে থাকেন IPT অর্থাৎ ইন্ডিয়ান পলিটিক্যাল থট বা ভারতীয় রাষ্ট্রচিন্তা। ভারতীয় রাষ্ট্রচিন্তার মধ্যে গান্ধীজি আসছেন, বিবেকানন্দ আসছেন, নেতাজি আসছেন, মৌলানা আবুল কালাম আজাদ আসছেন। তো এছাড়াও কারা রয়েছেন? এছাড়াও রয়েছেন অরবিন্দ, সাভারকার, এই ধরনের বিভিন্ন যারা রাষ্ট্রচিন্তাবিদ রয়েছেন বা যারা রাষ্ট্র দর্শন নিয়ে আলোচনা করেছেন, বিবেকানন্দ থেকে শুরু করে অন্যান্য তাত্ত্বিকদের কথাও আমাদেরকে কিন্তু পড়তে হয়। কৌটিল্য সর্বোপরি, বিভিন্ন চিন্তাবিদদের প্রসঙ্গ আমাদের কিন্তু আলোচনার মধ্যে আসে। এই WPT বলি বা IPT বলি, এই দুটোকেই কিন্তু দুটো পার্টে আবার ভাগ করা থাকে। কোথাও কোথাও WPT 1, WPT 2 অর্থাৎ ওয়েস্টার্ন পলিটিক্যাল থট 1, ওয়েস্টার্ন পলিটিক্যাল থট 2 বা IPT 1, IPT 2 এইভাবেও ভাগাভাগি থাকতে পারে বিভিন্ন ইউনিভার্সিটির যে সিলেবাস রয়েছে। এছাড়া কি থাকবে? তুলনামূলক রাজনীতি থাকে। তুলনামূলক রাজনীতি বলতে বিভিন্ন দেশের যে শাসন ব্যবস্থা রয়েছে, রাজনীতি রয়েছে, তার মধ্যে তুলনা, যেমন ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, ব্রিটেন, ফ্রান্স, ভারত, এই ধরনের বিভিন্ন যে দেশগুলো রয়েছে তাদের মধ্যে শাসন ব্যবস্থার মধ্যে তুলনা চলে। এছাড়াও তুলনামূলক রাজনীতির বিবর্তন নিয়ে আলোচনা চলতে পারে। এছাড়াও কি আসে? এছাড়াও যেটা আসে সেটা হচ্ছে ভারতের শাসন ব্যবস্থা এবং রাজনীতি। ভারতের শাসন ব্যবস্থা ও রাজনীতির মধ্যে কি কি আসছে? সংবিধান আসছে, সংবিধানের বিভিন্ন জায়গা, নাগরিকতা, মৌলিক অধিকার, মৌলিক কর্তব্য, নির্দেশমূলক নীতি, এই জায়গাগুলো। এছাড়াও রয়েছে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি থেকে শুরু করে নির্বাচন কমিশন, সংবিধান সংশোধন থেকে শুরু করে
কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, এই ধরনের বিভিন্ন যে জায়গাগুলো সংবিধানে সেগুলো পড়তে হয়। তার সঙ্গে সঙ্গে ভারতীয় রাজনীতির বিভিন্ন বিষয় যেমন আঞ্চলিকতাবাদ থেকে শুরু করে বিচ্ছিন্নতাবাদ, ধর্মীয় রাজনীতি, এই জায়গাগুলো, তারপরে ভোটিং বিহেভিয়ার, অর্থাৎ যিনি ভোট দিতে যাচ্ছেন তার আচরণ, যে ভোটদান করেন তার আচরণ সম্পর্কে বিভিন্ন জায়গাগুলো আমাদেরকে কিন্তু পড়তে হয় ইন্ডিয়ান গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্সে, অর্থাৎ ভারতীয় রাজনীতি এবং প্রশাসনের ক্ষেত্রে। এছাড়াও রয়েছে আমাদের আন্তর্জাতিক সম্পর্ক। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রেও দিক রয়েছে, বিভিন্ন দিক, যেমন 2-3টে দিক এর রয়েছে। যেমন আন্তর্জাতিক সম্পর্ক কাকে বলে বা বিশ্ব রাজনীতি কাকে বলে, এই জায়গাটা যেমন রয়েছে। গ্লোবাল পলিটিক্স বলা হয় ইংলিশে। এই গ্লোবাল পলিটিক্সের অনেক সিলেবাসে গ্লোবাল পলিটিক্স হিসেবেও থাকে, আবার অনেক ক্ষেত্রে ওয়ার্ল্ড পলিটিক্স থাকে। তো বিভিন্ন নামে এগুলোকে চিহ্নিত করা হয় বিভিন্ন ইউনিভার্সিটির সিলেবাসে। এইগুলো তো রয়েছেই। তার সঙ্গে সঙ্গে বিশ্ব রাজনীতির ক্ষেত্রে কিন্তু পরিবেশ রাজনীতি থেকে শুরু করে নিউক্লিয়ার অর্থাৎ পরমাণু নিয়ে যে রাজনীতি, সেই জায়গাগুলো আমাদেরকে পড়তে হয়। এবং সর্বোপরি বিদেশ নীতি সম্পর্কে পড়তে হয় বিভিন্ন দেশের, অর্থাৎ ভারতের বিদেশ নীতি একটা পেপারই থাকে ইন্ডিয়ান ফরেন পলিসি। ইন্ডিয়ান ফরেন পলিসির ক্ষেত্রে আমাদের বিভিন্ন জায়গাগুলো পড়তে হয়, যেমন যারা এমার্জিং পাওয়ার রয়েছে তাদের সাথে সম্পর্ক, ব্রাজিল, সাউথ আফ্রিকা থেকে শুরু করে চীন, এদের সাথে সম্পর্ক যেমন রয়েছে ভারতের। তার সঙ্গে সঙ্গে বিগ পাওয়ার যারা রয়েছে যেমন মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, রাশিয়া, এদের সাথে সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু আমাদেরকে পড়তে হয়। ঠিক আছে, তো এই জায়গাগুলো যেমন রয়েছে, তার সঙ্গে সঙ্গে ভারতের বিদেশ নীতির ক্ষেত্রে পরমাণু নীতি থেকে শুরু করে বিভিন্ন যে দিক রয়েছে এইগুলো আমাদেরকে কিন্তু পড়তে হয়। এছাড়া আর কি পড়তে হয়? জনপ্রশাসনের ক্ষেত্রে 2টো দিক রয়েছে। একটা হচ্ছে তার কনসেপ্ট, অর্থাৎ বিভিন্ন ধারণাগত দিক রয়েছে, যেমন জনপ্রশাসন কাকে বলে, বেসরকারি প্রশাসন কাকে বলে, তাদের মধ্যে পার্থক্য কোথায়। এছাড়াও রয়েছে বিভিন্ন যে তত্ত্ব, যেমন ক্লাসিক্যাল থিওরি, নিউ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বা নয়া জনপ্রশাসন, নয়া জনপরিচালন তত্ত্ব, বিভিন্ন তত্ত্ব রয়েছে এর মধ্যে। জনপ্রশাসনের খুব ভালো ভালো তত্ত্ব রয়েছে। তার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশন রয়েছে, অর্থাৎ পাবলিক পলিসির জায়গাটা রয়েছে। এছাড়াও পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে কনসেপ্টগুলো রয়েছে। কনসেপ্টের মধ্যে রয়েছে দায়িত্বশীলতা, তারপরে উত্তরদায়কতা, তারপরে কর্তৃত্ব, এই ধরনের বিভিন্ন জায়গাগুলো রয়েছে। তো এছাড়াও সমন্বয় রয়েছে, নিয়ন্ত্রণ ও নিয়ন্ত্রণের পরিধি, এই জায়গাগুলো রয়েছে যেমন। তার সঙ্গে সঙ্গে পাবলিক পলিসি বা জননীতির জায়গাটা রয়েছে। জননীতির মধ্যেও আবার পার্ট রয়েছে। জননীতির মধ্যে বিভিন্ন তত্ত্ব রয়েছে, যে জননীতির বিভিন্ন মডেল বলা হয়। মডেলের ক্ষেত্রে রয়েছে প্রাতিষ্ঠানিক মডেল, গ্রুপ মডেল, তার সঙ্গে সঙ্গে রয়েছে যুক্তিসঙ্গত বা যুক্তিবাদী যে মডেল, সেই জায়গাগুলো রয়েছে। এরকম মডেলের মাধ্যমে কিন্তু, বা নীতিবর্ধিত মডেল, প্রান্তিক বর্ধিত মডেল, এইগুলো বিভিন্ন মডেলগুলোর কিন্তু আমাদের এখানে রয়েছে। এছাড়াও আর কি রয়েছে? এছাড়াও যেগুলো রয়েছে যে ভারতের যে জননীতি, সেই ভারতের জননীতির ক্ষেত্রে ভারতীয় জননীতি কীভাবে পরিণত হয়, কাদের মাধ্যমে পরিণত হয়, সেগুলো কিভাবে বাস্তবায়িত করা হয়, এই জায়গাগুলো, এবং নীতি প্রণয়নের ক্ষেত্রে বা বাস্তবায়নের ক্ষেত্রে কী কী সীমাবদ্ধতা রয়েছে, এই জায়গাগুলো ডিটেলসে কিন্তু আমাদেরকে পড়তে হয়। অর্থাৎ টোটাল একটা যে শেপ দেওয়া হচ্ছে, এটা পলিটিক্যাল সায়েন্সের একটা বিরাট জায়গা, যেখানে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের রয়েছে, ইন্টারন্যাশনাল রিলেশনসও রয়েছে। তোমরা প্রত্যেকে জানো যে বিভিন্ন ইউনিভার্সিটিতে কিন্তু হয়তো পলিটিক্যাল সায়েন্স নেই, যেমন যাদবপুর, সেখানে পলিটিক্যাল সায়েন্স নেই, সেখানে রয়েছে ইন্টারন্যাশনাল রিলেশনস বা আন্তর্জাতিক সম্পর্ক। আবার কোনো কোনো বিশ্ববিদ্যালয় রয়েছে যে সেখানে শুধুমাত্র পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন আলাদা করে একটা সাবজেক্ট পড়ানো হয়। তার মানে বুঝতেই পারছো পলিটিক্যাল সায়েন্সের এরিয়াটা কত বড় হতে পারে, যেখানে যেমন থিওরির পার্ট রয়েছে, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের পার্ট রয়েছে, সেখানে ইন্টারন্যাশনাল রিলেশনসের জায়গা রয়েছে, তুলনামূলক রাজনীতির জায়গা রয়েছে, অর্থাৎ বিরাট একটা জায়গা। এটাকে যদি ভালো করে পড়তে হয় তাহলে কিন্তু খুব ভালো করে মন দিয়ে এটাকে উপলব্ধি করতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবার আসি দ্বিতীয় পার্টে, কিভাবে আমরা পড়তে পারি। প্রথমে আমরা থিওরির দিকটা দেখি, যে থিওরির দিকটা আমরা কিভাবে পড়তে পারি। থিওরির দিকটা কিন্তু অবশ্যই খুব ভালো করে পড়তে হবে, কনসেপ্টগুলো খুব মন দিয়ে বুঝতে হবে। টিচাররা যখন তোমাদেরকে পড়াচ্ছেন কলেজে, ইউনিভার্সিটিতে বা বিভিন্ন টিউশন ব্যাচে, সেগুলো কিন্তু খুব ভালো করে তোমাদেরকে পড়তে হবে, খুব ভালো করে বুঝতে হবে তাদের কাছ থেকে। কিছু বুঝতে না পারলে তাদেরকে জিজ্ঞাসা করবে এবং বাস্তব উদাহরণ দিয়ে জানার চেষ্টা করবে। তোমার যে বাস্তব চিন্তাধারা, সেই জায়গাটা দিয়ে বোঝার চেষ্টা করবে, বাস্তব উদাহরণ দেওয়ার চেষ্টা করবে।
বা তারা যখন উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন সেই জায়গাটা বোঝার চেষ্টা করবে। সেটা থিওরির ক্ষেত্রে হতে পারে, অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে হতে পারে, অর্থাৎ বাস্তবায়নের ক্ষেত্রে হতে পারে। এই জায়গাগুলো টোটাল কিন্তু মাথায় রাখতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে আমরা যদি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বলি, তুলনামূলক রাজনীতি বলি, বা শাসন ব্যবস্থা বলি, বা ভারতের বিদেশ নীতি বলি, সমস্ত ক্ষেত্রে কিন্তু তিনটে জায়গা মাথায় রাখতে হবে: নিজেকে, নিজের পরিবারকে এবং নিজের পার্শ্ববর্তী যে এলাকা। এই জায়গাটা যদি তুমি ভালো করে বোঝো, এর মাধ্যমে উদাহরণ দিয়ে তুমি পুরো রাষ্ট্রবিজ্ঞানটাকে বুঝতে পারবে। অতএব খুব ভালো করে মন দিয়ে কিন্তু সকলকে পড়তে হবে, তাহলে কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের মতো সহজ এবং খুব ইন্টারেস্টিং একটা সাবজেক্ট কিন্তু আর কিছু নয়। এই জায়গাটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবে প্রত্যেকে। ধন্যবাদ।